আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যকে বিশ্বমানে উন্নীত করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1922 খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার 16 শহরে। তবে তার পৈতৃক নিবাস ছিল নোয়াখালীতে। তিনি ছিলেন অভিজাত বংশের সন্তান। তার বাবা উচ্চ শিক্ষিত ছিলেন এবং তার পিতৃকুল মাতৃকুল উভয়ই বনেদি বা উচ্চ বংশের ছিল এবং শিক্ষিত পরিবার ছিল, যেটা তার কুসংস্কার মুক্ত মনন গঠনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিল। 8 বছর বয়সেই তার মা মারা যান। যদিও তার বাবা পরে বিয়ে করেছিলেন, কিন্তু সংকট কখনোই বড় হয়ে দেখা দেয়নি তার বৈমাত্রীয় ভাইয়াদের সাথে। তার বাবার চাকরি সূত্রে তার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে হয়েছিল, আর এর মধ্য দিয়েই বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে মেশার ফলে তাদের জীবন আচরণ এবং জীবন বৈশিষ্ট্য দেখার ফলে তিনি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সমর্থ হয়েছিলেন, যেটা পরবর্তীকালে লেখক হিসেবে তিনি এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পেরেছিলেন। আর এর জন্যই তিনি হয়ে উঠতে পেরেছিলেন জীবন সন্ধানী এবং সমাজ সচেতন একজন শিল্পী। এরপরে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এরপরে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেছেন। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি মাস্টার্স বা এমএ করার জন্য ভর্তি হয়েছিলেন। তবে ওই সময় তার বাবা মারা যাওয়ার কারণে পরীক্ষা হওয়ার কথা ছিল জুলাই মাসে, কিন্তু বাবা মারা গিয়েছেন। বেশিরভাগ পাওয়া যায় যে 18 জুন, মতভেদ আছে মৃত্যুর ডেট নিয়ে। তো তিনি 18 জুন মারা গিয়েছেন, আর এর ফলে তিনি আর পরীক্ষা দেননি। পরীক্ষা না দিয়ে কর্মজীবনে প্রবেশ করেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি দি স্টেটসম্যান পত্রিকার সাব এডিটর হিসেবে কর্মরত ছিলেন বা তিনি দায়িত্ব পালন করেছেন। 1943 খ্রিস্টাব্দে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। আমরা বারবার বলেছি, কয়েকবার উদাহরণটা দিয়েছি, প্রসঙ্গটা এনেছি। তো ওই দুর্ভিক্ষের প্রত্যক্ষ অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন এবং এই দুর্ভিক্ষে প্রায় 30 বা 35 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। সেই বাস্তব অভিজ্ঞতাকে ধারণ করেই তিনি একটা বিখ্যাত গল্প লিখেছিলেন, নয়নচারা। এই গল্পে আমূর দৃষ্টিকোণ থেকে শহর এবং গ্রাম মূল্যায়িত হয়েছে। গ্রামের জীবন এবং শহরের জীবন, এই মানুষগুলো আমু একজন ভুক্তভোগী হিসেবে তার দৃষ্টিতে তিনি মূল্যায়ন করেছে। খুবই বিখ্যাত গল্প এবং গল্প গ্রন্থও বটে নয়নচারা, দেখে নিও। 1947 খ্রিস্টাব্দে দেশ বিভাগ হয়, আর এই দেশ ভাগের সময় তিনি স্টেটসম্যানের চাকরি ছেড়ে ঢাকায় চলে আসেন এবং এই সময় যে একটা দাঙ্গা হয়, সেই দাঙ্গার প্রত্যক্ষ অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন। তিনি এবং তার ভাই নসরুল্লাহ ওনারা 3 দিন অবরুদ্ধ এবং অভুক্ত অবস্থায় ছিলেন। পরে শওকত ওসমান সহ কয়েকজন গিয়ে তাদেরকে উদ্ধার করেন। এই অভিজ্ঞতা নিয়ে তিনি পরবর্তীকালে একটা গল্প লিখেছিলেন, যেটা খুবই জনপ্রিয় হয়েছিল বা নামকরা, তুলসী গাছের কাহিনী। এরপর তিনি ঢাকা চলে এসেছেন, পাকিস্তান বেতার কেন্দ্রে চাকরি নিয়েছেন। ওই সময় পাকিস্তান পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল, তোমরা জানো। তো পাকিস্তান বেতার কেন্দ্রে চাকরি নিয়েছেন। আর মূলত 1948 খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস লাল সালু প্রকাশিত হয়। তোমরা জানো, লাল সালু বলতে মাজারের উপরে যে কাপড়টা দেওয়া হয় এটাকে বলা হয় সালু, আর এটা সাধারণত লাল হয়, এই জন্য নামকরণ হয়েছে লাল সালু। বিখ্যাত চরিত্র আছে মজিদ, খালেক ব্যাপারী, রহিমা জমিলা। আমরা আজকে মূলত এই উপন্যাসটাই আলোচনা করব। আর এই উপন্যাসের কারণে তিনি 1961 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। আর এর ইংরেজি অনুবাদ তিনি নিজেই করেছিলেন, ট্রি উইদাউট রুটস, শিকড়হীন বৃক্ষ নামে। আর শিকড়হীন বৃক্ষ বলতে
মজিদকে বোঝানো হয়েছে। শিকড়হীন, যার কোনো রুট নেই, যার শিকড় নেই, উন্মূলিত, বাতাস যেমন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম। লাল সালু উপন্যাসের মজিদ পরবর্তীকালে বহিপীর নাটকে বহিপীর হিসেবে আবির্ভূত হয়েছে এবং জমিলা এই পর্যায়ে তাহেরা হিসেবে আবির্ভূত হয়েছে। গ্রামীণ বাস্তবতায় পীরকে কোন চোখে দেখা হয়, কতটা ভক্তি ভরে গ্রহণ করা হয়, সবকিছু উৎসর্গ করে দেয়, এমনকি নিজের কন্যা সন্তানকেও, যুবতী নারীকেও, যুবতী কন্যাকেও উৎসর্গ করে দেওয়া হয়, তারই একটা চিত্র আমরা এই বহিপীর নাটকে দেখতে পাই। তবে জমিলা যেমন মজিদকে অস্বীকার করেছিল, ঠিক এখানেও তাহেরা বহিপীরকে অস্বীকার করেছে এবং আধুনিকতার প্রতীক যুবক হাশেমের হাত ধরে চলে গেছে এরকম। এভাবেই আমরা দেখব যে আধুনিকতার পক্ষে যে সৈয়দ ওয়ালিউল্লাহর মানে ছিল, সায় ছিল, এটা এই নাটক থেকে আমরা দেখতে পাই। এরপর তিনি রচনা করেন দি আগলি এশিয়ান নামে একটা ইংরেজি উপন্যাস, যেটা দি আগলি আমেরিকান এই উপন্যাসের প্রতি উত্তর হিসেবে এটা রচনা করেছিলেন। ইংরেজি উপন্যাস, বেশ নাম করেছিল। 1955 খ্রিস্টাব্দে তাদের বিয়ে হয়। তার ফরাসি স্ত্রী, ফ্রান্সের অধিবাসী ফরাসি আন মারি, নামটা মনে রেখো। দাম্পত্য জীবনে তারা সুখী ছিলেন, দুইজনই বেশ মার্জিত, রুচি সম্পন্ন এবং অভিজাত বলা যায়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে এক মেয়ে ছিল, সিমিন ওয়ালিউল্লাহ এবং পুত্র ইরাজ ওয়ালিউল্লাহ। তোমরা জেনে থাকবে ওয়ালিউল্লাহর স্ত্রী আন মারি, উনি লেখালেখি করতেন এবং লাল সালু উপন্যাসের যে ফরাসি অনুবাদ সেটা ওনার স্ত্রীই করেছিলেন। আর ওয়ালিউল্লাহকে নিয়ে একটা বই লিখেছেন, আমার স্বামী ওয়ালি, যেখানে ওয়ালিউল্লাহর বাস্তব জীবন, মানুষ হিসেবে তার বৈশিষ্ট্য, এই বিষয়গুলো মানে ফুটে উঠেছে। এরপর তিনি রচনা করেন চাঁদের অমাবস্যা উপন্যাস, খুবই বিখ্যাত, যেটা দি ব্ল্যাক মুন নামে অনুবাদ করা হয়েছিল এবং অনুবাদ করেছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তো যদিও তিনি এটা প্রকাশ করেননি, পরে প্রকাশ করতে পারেননি। এই উপন্যাসের নামকরণটা প্রতীকী। এই উপন্যাসে দেখা যায় কাদের এক যুবতী নারীকে হত্যা করে ফেলে এক রাতে, আর সেটা দেখে আরেফ আলী। তো আরেফ আলী এই হত্যাকাণ্ডের বিষয়টা প্রকাশ করবে কি করবে না, এটা নিয়েই মূল সংকট। কারণ আরেফ আলী ওই কাদের এবং দাদা সাহেবের বাড়িতেই আশ্রিত। তো শেষ পর্যন্ত দেখা যায় যে আরেফ আলী এটা পুলিশকে জানিয়ে দেয় বটে, তবে তার ক্ষতি হয়, পুলিশ তাকেই ধরে নিয়ে যায়। শেষ পর্যন্ত অন্ধকারের কাছে হেরে যায় চাঁদের আলো। এখানে অন্ধকার বলতে কাদের, সমাজের অপশক্তি, যারা নেতিবাচক হিসেবে আবির্ভূত হয়েছে এই উপন্যাসে। তো অন্ধকারের কাছে হেরে গেছে সত্যটা, কারণ এরা প্রভাবশালী, মানে কাদের দাদা সাহেব এরা প্রভাবশালী, এর কাছে আরেফ আলী সত্য হওয়া সত্ত্বেও হেরে গেছে। এই বাস্তবতাটাই তিনি এখানে প্রতীকের আশ্রয়ে দেখানোর চেষ্টা করেছেন। চাঁদ হেরে গেছে অমাবস্যার কাছে, সত্য হেরে গেছে মিথ্যার কাছে, এই বিষয়টা। টানেল কোরিয়ান একটা ড্রামা আছে যার অর্থ সুরঙ্গ। সৈয়দ ওয়ালিউল্লাহ একটা নাটক লিখেছিলেন, তোমরা একটা সুরঙ্গ দেখতে পাচ্ছ এখানে, সুরঙ্গ। এই নাটকে একটা সুরঙ্গ খোঁড়ার ঘটনা দেখা যায়, যে তারা শুনেছে যে এই ঘরে গুপ্তধন আছে, এই জন্য তারা লুকিয়ে সুরঙ্গ খোঁড়ে। নাট্যকার মূলত দেখাতে চাচ্ছেন আমরা প্রত্যেকেই সুরঙ্গ কেটে চলছি, মরীচিকার পিছনে ছুটছি, এর শেষে কি আছে এবং আদৌ কিছু আছে কিনা সেটা আমরা জানি না। এটা মানুষের জীবনের একটা ট্র্যাজেডি বলা যায়। বেলা শেষে সিনেমা। এই সিনেমায় যেমন 49 বছরের দাম্পত্য জীবনের এক সংকট দেখানো হয়েছে, দুই তীর ও অন্যান্য গল্প, এই গল্পগ্রন্থের দুই তীর গল্পে ঠিক এরকমই একটা দাম্পত্য সংকটের চিত্র উপস্থাপিত হয়েছে। দুই তীর বলতে নদীর দুই তীর, এক তীর যেমন অন্য তীরকে কখনোই কাছে পায় না, সব সময় একটা ব্যবধান থেকে যায়, ঠিক এই দুই তীর গল্পে দাম্পত্য সংকটের এক মানে ভয়াবহ রূপ দেখানো হয়েছে।
দাম্পত্য সংকটের চূড়ান্ত রূপ দেখানো হয়েছে। খুবই ভালো গল্প, দেখে নিও। এই গল্প গ্রন্থের জন্য তিনি 1965 খ্রিস্টাব্দে আদমজী পুরস্কার লাভ করেছিলেন। এরপরে তিনি রচনা করেন তরঙ্গ ভঙ্গ নাটক, খুবই নামকরা। প্রচলিত সমাজ ব্যবস্থার ত্রুটি এবং যে বিচার ব্যবস্থা অভাব দারিদ্র একদিকে, অন্যদিকে বিচার ব্যবস্থার অসঙ্গতি এই নাটকে দেখানো হয়েছে। নাটকের প্রথমেই দেখা যায় যে বিচারক ঘুমাচ্ছে, বিচার কার্য চলছে, তবে বিচারক ঘুমাচ্ছে। এই বাস্তবতায় যে সমাজের যে প্রকৃত রূপ সেটাই তিনি এখানে দেখানোর চেষ্টা করেছেন, মূলত অসঙ্গতিগুলো দেখানোর চেষ্টা করেছেন এই নাটকে। এরপর রচনা করেছেন উজানে মৃত্যু এই নাটকটি। এখানেও একটা প্রশ্ন ওঠে যে মানুষের মুক্তি কোথায়, জীবনের মুক্তি কোথায়? অস্তিত্বহীন মানব জীবন এবং তার সংগ্রামী এই নাটকের মূল বিষয়। আমরা দেখব যে আমাদের জীবনের পরিণতি কোথায়, আমাদের মুক্তি আসলে কোথায়, এরকম একটা প্রশ্ন নাট্যকার রেখে দিয়েছেন। তোমরা নাটকগুলো মনে রাখার জন্য একটা বাক্য মনে রাখতে পারো, সুরঙ্গের কারণে তরঙ্গ ভঙ্গ হলো বলে বহিপীরের উজানে মৃত্যু হলো। সুরঙ্গের কারণে তরঙ্গ ভঙ্গ হলো বলে বহিপীরের উজানে মৃত্যু হলো। সুরঙ্গ একটা নাটক, তরঙ্গ ভঙ্গ একটা, বহিপীর একটা, উজানে মৃত্যু একটা। এরপরে তিনি লিখেছেন তার বিখ্যাত উপন্যাস কাঁদো নদী কাঁদো। নদী কাঁদতে পারে কিনা, নদী কাঁদে কিনা, এটা একটা প্রশ্ন বটে। তবে এখানে মানব জীবনকে নদীর রূপকে তিনি উপস্থাপন করেছেন। একটা নদী শুকিয়ে যাওয়া, এর ফলে একটা জনজীবনের ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরে যাওয়া এবং তারা যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেই পটভূমিতে একটা জনজীবনের বাস্তব রূপ তিনি তুলে ধরেছেন এখানে। তার গল্প উপন্যাসে মূলত ফুটে উঠেছে কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং আশাহীন ও মৃতপ্রায় সমাজ জীবন। আবার অন্যদিকে লোভ, প্রতারণা এগুলো তুলে ধরেছেন। তার অভিষ্ট লক্ষ্য ছিল মানব জীবনের মৌলিক সমস্যার রহস্য উন্মোচন। সৈয়দ ওয়ালিউল্লাহর একটা রচনার মূল বৈশিষ্ট্য এটা ছিল, মানব জীবনের মৌলিক সমস্যার রহস্য উন্মোচন। গল্প উপন্যাসগুলো মনে রাখতে পারো এইভাবে, নয়নের কাছে দুই তীরের গল্প শুনে লাল চাঁদ কাঁদে। নয়ন বলতে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প, লাল চাঁদ, লাল শালু এবং চাঁদের অমাবস্যা, কাঁদে বলতে কাঁদো নদী কাঁদো, এভাবে মনে রাখতে পারো, অথবা নিজের মতো একভাবে বানিয়ে রেখো, এটা লাগবে। তার রচনার সংখ্যার প্রতি তিনি কখনোই গুরুত্ব দেননি, বরং তার মান হিসেবে তার গুণ তিনি দেখার চেষ্টা করেছেন। এর জন্য মাত্র 4টা নাটক লিখেছেন, 2টা গল্প গ্রন্থ প্রকাশ করেছেন। তার দৃষ্টিতে ভালো ছিল এগুলো প্রকাশ করেছেন, বাকিগুলো লিখে রেখেছেন কিন্তু প্রকাশ করেননি। একটা ইংরেজি উপন্যাস লিখেছেন, 3টা বাংলা উপন্যাস লিখেছেন, যদিও একটা অনুবাদও করেছেন, 2টা অনুবাদ করেছেন, লাল শালু এবং চাঁদের অমাবস্যা, কিন্তু প্রকাশ করেননি চাঁদের অমাবস্যাটা। এরকম মানের ক্ষেত্রে তিনি কোনো ছাড় দেননি। দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন বা দায়িত্ব পালন করেছেন। তবে তার সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রেখো। একটা কথা বলা হয়, তোমাদের বইতে লেখা আছে যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য পাকিস্তান সরকারের চাকরি ছেড়ে দিয়েছেন। এটা ভুল কথা। উনি অনেক আগেই চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং অনেক বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছিলেন, এজন্য চাকরি ছেড়েছিলেন, ওইটা পাকিস্তান সরকারের চাকরি। তবে তিনি এই চাকরি নিয়ে অনেক জটিলতায় পড়েন। তিনি যে পরে মানে স্ট্রোক করেছেন বা মারা গিয়েছেন, চাকরিহীনতা এটা একটা বড় কারণ হিসেবে দেখা হয়। ওই সময় তিনি বেকার ছিলেন। তবে এটা সত্য, মুক্তিযুদ্ধের পক্ষে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। বিশ্বের জনমত গঠনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অসাধারণ, এটা অবশ্যই বারবার বলতে হবে।
1971 খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেছেন এবং মস্তিষ্কে রক্তক্ষরণ এর ফলে তার মৃত্যু হয়েছে। ওখানে তিনি বাড়ি কিনেছিলেন, ফ্ল্যাট কিনেছিলেন এবং ওখানেই তাকে সমাহিত করা হয় মিউডন ওই এলাকায়। এবং তিনি বাংলা একাডেমি পুরস্কার তো পেয়েছেনই, এই সাথে 21 পদক এবং মরণোত্তর মানে মরণের পরে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটাও লাভ করেছেন। এক নজরে বলা যায় বিখ্যাত উপন্যাস লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো এবং মারা গিয়েছেন 1971 খ্রিস্টাব্দে প্যারিসে। দেখে নিও। লাল সালু উপন্যাসের প্রকাশ তথ্য, ইম্পর্টেন্ট প্রকাশ তথ্য। উপন্যাসটি প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রেখো। এবং এর উর্দু অনুবাদ প্রকাশিত হয়েছিল লাল সালু নামে, অনুবাদ করেছিলেন কলিমুল্লাহ। এরপরে 1961 খ্রিস্টাব্দে ফরাসি অনুবাদটা, নামটা মনে রাখবে, পরীক্ষায় আসে। তার ফরাসি বলতে ফ্রান্সের ভাষা, তার স্ত্রী অনুবাদ করেছিলেন, ভালো লিখতেন, ভালো লিখেছেন আন ম্যারি, ফরাসি অনুবাদ করেছে আন ম্যারি, তার স্ত্রী সহধর্মিনী, এরকম দেখে রেখো। 67 খ্রিস্টাব্দে লাল সালু উপন্যাসে ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ট্রি উইদাউট রুটস, শিকড়হীন বৃক্ষ নামে, এবং তিনি নিজে এটা অনুবাদ করেছিলেন। পরবর্তীকালে এটা জার্মান ও চেক ভাষা, চেক প্রজাতন্ত্র, জার্মান ভাষা এবং চেক প্রজাতন্ত্রের ভাষা সহ বিভিন্ন ভাষায় এটা অনুদিত হয়েছে। তিনি বিশ্বমান অর্জন করেছিলেন লেখালেখির ক্ষেত্রে, এ কারণে সারা বিশ্বে এটা বিভিন্ন দেশে জনপ্রিয় মানে সুনাম অর্জন করেছে গ্রন্থটি। লাল সালু আমরা বলেছি এটা একটা শালু কাপড়, শালু, এটা একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস বা সামাজিক উপন্যাস। প্রশ্ন হয় লাল সালু কোন ধরনের উপন্যাস? উত্তর হবে এটা একটা সামাজিক উপন্যাস। এর বিষয় যুগ যুগ ধরে শেকড় গাড়া কুসংস্কার, গ্রামীণ যে জীবন এবং এই মানবের জীবনে যে কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং এর সাথে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। আমরা দেখব এই উপন্যাসে আমাদের আক্কাস আলী যে স্কুল প্রতিষ্ঠা করতে চায়, আবার জমিলা যে মসজিদের চিন্তা চেতনার বাইরে গিয়ে নতুন ভাবে চিন্তা করে, মসজিদ মানে মাজারের গায়ে পা দেয়, নামাজ পড়তে চায় না, এরকম দুইটা অংশ পাবো। একটা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন, আর একটা এই ধারার বাইরে গিয়ে নিজের মতো বাঁচতে চায়, মন যেটা চায় সেটা করে, হাসে, উচ্চস্বরে হাসে, রূপচর্চা করে, এরকম। মোহাম্মদপুর গ্রামবাসীর সরলতা এবং ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে ধর্ম ব্যবসায়ী মজিদ কিভাবে প্রতারণা জাল বিস্তার করেছিল সেটাই এই উপন্যাসের মূল বিষয়। খুবই গুরুত্বপূর্ণ, দেখে রেখো। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা উত্তর জ্ঞানমূলক বা প্রশ্নগুলো একটু দেখে রেখো। শালু একরকম লাল সুতি কাপড় এবং এটা লাল শালু হয়ে উঠেছে মজিদের শক্তির প্রতীক। এবং এই উপন্যাসের প্রধান চরিত্র মজিদ। এর মূল প্রতিপাদ্য বিষয় কুসংস্কারাচ্ছন্ন সমাজে মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসা এবং গ্রামবাসীর যে মাজারকে ভয় পাচ্ছে এর কারণ কি, এগুলো একটু দেখে রেখো। এবারে আমরা মূল পাঠে চলে যাচ্ছি। শস্যহীন জনবহুল এ অঞ্চলের বাসিন্দাদের, শস্যহীন জনবহুল বলতে এখানে উপন্যাসিক এই নোয়াখালী অঞ্চলকে, নোয়াখালীকে ইঙ্গিত করেছেন। তারা বেরিয়ে পড়ে, তারা এই দেশ এই জেলা থেকে অন্যদিকে চলে যাবে, এরকম বলে দৃষ্টি বাইরের পানে, নিজের জেলায় নেই, নিজের বাড়ি নেই, নিজের এলাকাতে নেই, মস্ত নদীটার ওপারে। মস্ত নদী বলতে এখানে লক্ষ্মীপুর জেলা হয়েছে 1984 খ্রিস্টাব্দে, তখন একসাথেই ছিল। মস্ত নদী বলতে এখানে নদী আছে, এখানে বড় নদী দেখতে পাচ্ছ। নদীর ওপারে, জেলার বাইরে, নোয়াখালীর বাইরে, হয়তোবা আরো দূরে প্রদেশেরও, এটা একটা বাংলা প্রদেশ, বঙ্গবিহার, উড়িষ্যা এবং এর বাইরেও অন্য প্রদেশ আছে, ওগুলোতে তারা চলে যাবে ভালো করে বাঁচার আশায়। বলে তাদের দৃষ্টি আটকায় না,
যারা নলি বানিয়ে ভেসে পড়ে। জ্ঞানমূলক প্রশ্ন হয়, নলি কি? নলি হচ্ছে জাহাজে চড়ার অনুমতিপত্র। জাহাজে চড়ার অনুমতিপত্র, এরা চাকরি নেয় বটে এরকম। দূরে তাকিয়ে যাদের চোখে আসা জলে, তাদের আর তর সয় না, দেরি সয় না, দিন মান ক্ষণ, ক্ষণের সবুর ফাঁসির সামিল। আর ভালো লাগে না, অপেক্ষা করতে ভালো লাগছে না এরকম। তাই তারা ছোটে ছোটে। প্রশ্ন হয়েছিল কুমিল্লা বোর্ডে ব্যাখ্যামূলক, খ নম্বরের জন্য। তাই তারা ছোটে, কেন ছোটে, কারা ছোটে? কারা ছোটে বলতে এই নোয়াখালীর ওই অঞ্চলের মানুষগুলো, শস্যহীন জনবহুল অঞ্চলের ওই মানুষগুলো কেন ছোটে? কারণ তাদের অভাব, তাদের অন্ন জোটে না, তারা ভালো নেই, ভালো থাকার আশায় তারা নিজের জেলা ত্যাগ করে। এরপরে ট্রেন আসে, ট্রেন ওইখানে এসে এটা সজারু কাটা হয়ে ওঠে, মানে সবাই ওঠা নামার জন্য একবারে ট্রেন যেন নড়ে চড়ে বসে সজারুর মতো। এবং ট্রেনের যাত্রীরা সবাই অবাক হয় যে এরা এরকম করে কেন, বলে কোথায় যাবে তারা, এরা এরকম করছে কেন, কিসের এত উন্মত্ততা, কিসের এত অধীরতা, এবং তারা এরকম করছে কেন? এতগুলো খুপরির মধ্যে, এতগুলো বগির মধ্যে কোনটাতে চড়লে কপাল ফাটবে? শব্দটা ভুল, কপাল খুলবে, কপাল ফাটে না, কপাল ফাটা খারাপ, কপাল খোলা ভালো। তো কপাল খুলবে তাই যেন খুঁজে দেখে কোথায় একটা সিট খালি আছে, যেহেতু তারা হয়তো টিকিট কাটেনি এই কারণে তারা খুঁজে খুঁজে দেখছে কোথায় একটা সিট ফাঁকা আছে। তো তারা আত্মীয় স্বজন হারিয়ে ফেলে। কার আসল জিনিসটা মনে রেখো, লেখক মজা করছেন যে আসল জিনিসটা অর্থাৎ বদনাটা যা না হলে বিদেশে এক পা চলে না, সেটাও হারিয়ে যায়। বলে যে অনেক সময়, আবারও মজা করছে, যে অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকা, গলায় তাবিজ থাকে তাদের, তারা কুসংস্কারে বিশ্বাস করে, এই জন্য তাবিজ পরে, এটা ছাড়া গায়ে কোনো পোশাক থাকে না। বলে অবশ্যই তারা বয়সের ছোকরা, ছোট মানুষ, এরা তখনও লুঙ্গি ভালো করে পড়তে শেখেনি। অজগরের মতো দীর্ঘ, অজগর সাপের মতো দীর্ঘ রেলগাড়ি তুলনা দিচ্ছেন লেখক। প্রশ্ন হয় কার ধৈর্যের সীমা নেই? বলে রেলগাড়ির ধৈর্যের সীমা নেই। সে পানি খায়, তাকে পানি দেওয়া হয়, তোমরা জানো ট্রেনে পানি দিতে হয়। বলে যে এখানে শস্য নেই, ইম্পর্টেন্ট। এই অঞ্চলে, নোয়াখালী অঞ্চলের বাস্তবতা দেখানো হচ্ছে প্রথম পর্যায়ে। এখানে শস্য নেই, বিরান মাঠ, ফসলের মাঠ বিরান পড়ে আছে, শূন্য হয়ে আছে। সর ভাঙা পার, নদীর পার, যখন বন্যা চলে যায় তখন সর পড়ে মাটিতে। আর বন্যা ভাসানো ক্ষেত, বন্যার কারণে ফসল নষ্ট হয়ে গেছে। নদী গহ্বরে জমি কম নেই, নদী গহ্বর, নদী ভাঙনের ফলে মানে নদী ভেঙে গেছে এরকম, নদীর কারণে ফসলের মাঠ ভেঙে গেছে এরকম। সত্যি শস্য নেই, যা আছে তা যৎ সামান্য, অল্প, একেবারে অল্প। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। সবচেয়ে আলোচিত একটা বাক্য, খুবই গুরুত্বপূর্ণ, বারবার এসেছে, বারবার আসে, খুবই ভালো করে পড়ে রাখবে। শস্যের চেয়ে টুপি বেশি। মজিদ যে অঞ্চলের বাসিন্দা, অর্থাৎ নোয়াখালী অঞ্চলের ইঙ্গিত করা হয়েছে। একটা ভুল করবে না, এই টুপি বেশি কিন্তু মোহাম্মদনগর গ্রামকে না। তোমাদের অনেকেই এটা ভুল করে, এটা মোহাম্মদনগর গ্রামকে বোঝানো হয়নি, বরং মজিদ যে অঞ্চলের বাসিন্দা, অর্থাৎ নোয়াখালীকে ইঙ্গিত করা হয়েছে। মজিদ যে অঞ্চলের বাসিন্দা, সেখানের যে পরিমাণ ফসল উৎপাদিত হয় তার চেয়ে মানুষ বেশি, জনসংখ্যা বেশি, এবং তারা যতটুকু ধর্ম পালন করে, যা কিছু পালন করে, তারা যেহেতু না বুঝেই পালন করে, যাচাই বাছাই না করে পালন করে, এ কারণে বলছে যে ধর্মের আগাছা বেশি, ধর্মের চেয়ে অধর্মই পালন করে। আগাছাকে বলা হয় শস্য ক্ষেতের অপ্রয়োজনীয় অংশ। তো এরা ধর্মের মাঝে প্রয়োজন নেই, যেটা ধর্মের অংশ না, এরকম কিছু পালন করে, চর্চা করে। একটা ধর্ম ভীরু, ধর্মান্ধ একটা জাতির আর্থ সামাজিক বাস্তবতাকে তুলে ধরতে এই প্রসঙ্গ, মানে ঔপন্যাসিক এই প্রসঙ্গে মন্তব্যটি করেছেন, খুবই গুরুত্বপূর্ণ, দেখে রেখো।
মক্তব, ভোরবেলায় মক্তবে মানে উঠে খোদা তাআলার নাম নেওয়া হয়, আর্তনাদ ওঠে, তারা আমসিপারা পড়ে, তারা ধর্মীয় শিক্ষার উদ্দেশ্যে যায়। বলে কিন্তু দেশটা কেমন মরার দেশ। মরার দেশ এর জন্য, বরিশাল বোর্ডে এসেছিল, মরার দেশ এজন্য যে এখানে ফসল হয় না, শস্য হয় না, বা যা হয় জনবহুলতার তুলনায় তার যৎ সামান্য, খুবই অল্প, এরকম। এই জন্য এটাই সমস্যা তাদের, এই জন্য তারা বেরিয়ে পড়বে, আমরা দেখব। তো সাধারণত এরা হাফেজ হয়, গোফ না উঠতেই তারা হাফেজ হয়ে ওঠে। আর কেউ কেউ আরো আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে হয়তো ভালো চাকরি পাওয়ার আশায়। বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কিতাব খতম করে, মুখস্থ করে, খতম করে বলতে শেষ করে, মুখস্থ করে। কিন্তু কিতাবে যে বিদ্যা লেখা আছে তা কোনো এক যুগের চড়ায় পড়ে আটকে গেছে। তোমরা জানো বিশেষ বাস্তবতায় বিশেষ বিধান এসেছে, ধর্মের বিধানগুলো, হিন্দু ধর্ম বলো, মুসলিম ধর্ম বলো, বিশেষ বাস্তবতায় বিশেষ বিধানগুলো দেওয়া হয়েছে। তো লেখক এখানে ইঙ্গিত করছেন যে সময়ের ব্যবধানে যে বিধান পরিবর্তিত হওয়ার কথা সেটা না হয়ে বরং সেটা ব্যাকডেটেড হয়ে গেছে। লেখক বলছে, আমি না, তো সেটা ব্যাকডেটেড হয়ে গেছে, যুগের সাথে এটা তাল মেলানোর অযোগ্য হয়ে গেছে, অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেটাকে যে এখন যুগ উপযোগী করে দেবে, যুগের স্রোতের সাথে মিশিয়ে দেবে, এমন লোক নেই। তোমরা রামমোহনের কথা জানো, তিনি হিন্দু ধর্ম থেকে বেরিয়ে একটা ধর্ম প্রচার করেছিলেন যেটা ব্রাহ্ম ধর্ম। তো উনি হিন্দু ধর্মটাকে যুগ উপযোগী করেছিলেন। তো বলছে মুসলমানদের মাঝে এরকম লোক নেই যে ওই প্রাচীন যুগের ওই ধর্মকে যুগ উপযোগী করবে, প্রগতিশীলতার সাথে সাঁচে গড়ে নতুন একটা রূপ দেবে, এরকম লোক এদের মাঝে নেই। সেই চড়া কেটে সেটাকে যুগ উপযোগী করে দেবে, এরকম নেই। এ কারণে কিতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো বলে অতীতকালের অরণ্যে আর্তনাদ করে। ওই বিদ্যা ওখানে আটকে আছে, এটা যুগের সাথে তাল মিলাতে পারছে না, যুগের এই পর্যায়ে আসতে পারছে না, বা সে তার গতি হারিয়েছে বা উপযোগিতা হারিয়েছে, ইঙ্গিত করছেন লেখক। ক্ষুধার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তাদের যেহেতু ক্ষুধা, তাদের যেহেতু অন্ন বস্ত্রের সংস্থান হয় না, এ কারণে তাদের ধর্মকর্ম তারা মন পায় না, মজা পায় না। কারণ হচ্ছে তাদের পেটে ক্ষুধা, পেট শূন্য বলে দিনাজপুর বোর্ডে এসেছিল, দেখে নিও। তাদের যেহেতু পেটে ক্ষুধা, এ কারণে মন ভরে মনে প্রাণে ধর্মকর্ম করতে পারছে না। এরা তাই দেশ ত্যাগ করে। কি কি হয়? এমসিকিউ হয়, দেখে নিও। নলি বানিয়ে জাহাজের খালাসি, খালাসি বলতে খালাস করে, যারা মালামাল খালাস করে, জাহাজের মাল লোড আনলোড করে, এরকম। কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর হয়, ছাপাখানার মেশিন ম্যান হয়, মেশিন চালায়। ট্যানারিতে চামড়ার লোক, ট্যানারি বলতে বোঝায় চামড়া শিল্প, এখানে চামড়ার শিল্পে গিয়ে তারা কাজ করে। কেউ মসজিদে ইমাম হয়, কেউ মুয়াজ্জিন। এমনকি গারো পাহাড়ে যেখানে সবগুলো মসজিদ, এখানে শব্দ দেখো, দখল হয়ে আছে, এরা যা দখল করে নেয় এবং তারা বিভিন্ন দিকে চলে যায়, দূর দূরান্তে চলে যায়। এমনকি গারো পাহাড়ে যেখানে যেতে দিনের পর দিন কেটে যায়, সেই দুর্গম অঞ্চলেও তারা চলে যায় অন্যের আশায়, বাঁচার আশায়। গারো পাহাড় তোমরা জানো ভারতের মেঘালয় রাজ্য, এখানে মেঘালয় দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশের পাশে মেঘালয়, এটা আসাম, এখানে মেঘালয়। তো এখানে মেঘালয়, এখানে গারো পাহাড় আছে। এবং বাংলাদেশের শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, এই যে শেরপুর, ময়মনসিংহ, এই এলাকাগুলোতে গারো পাহাড় আছে। তো এই গারো পাহাড় এই এলাকাগুলোতে তারা চলে যায়, একবারে নোয়াখালী থেকে এত দূর চলে গেছে তারা, দেখো, চিন্তা করো, এত দূর চলে গেছে। তো সেখানে সেই গারো পাহাড়ে এক কর্মচারী, সরকারি কর্মচারী, যিনি নব্য শিক্ষিত মুসলমান, তার মুখমণ্ডল মসৃণ বলতে তার মুখে দাড়ি নেই, দাড়ি কাটা,
সেই দুর্গম অঞ্চলে আজান শুনে সে চমকে ওঠে যে এখানে কোনো জিন টিন কিনা, এখানে আজান দেওয়ার কে দেয়। এর জন্য সে দমে যায়, সে ভয় পেয়ে যায়। তো শেষ পর্যন্ত প্রশ্ন করে, বলে আপনার দৌলত খান, আপনার বাড়ি কোথায়? শিকারী বলে বলছে, সে উত্তর দেয় আপনার নাম? হয়তো মুসলিম কোনো নাম বলেছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান কিছু একটা বলেছে। নাম শুনে মৌলবীর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। একটা হলো চোখে অন্ধকার দেখা, একটা হলো চোখ আলোকিত হওয়া। তো সে একটা পথের সন্ধান পেয়েছে, একটা আশা খুঁজে পেয়েছে, চোখ উজ্জ্বল হয়, সে একটা জগতের সন্ধান পায় যেখানে গেলে তার জীবন সুন্দর হবে। যেহেতু সে আধুনিক, সেখানে গিয়ে তার ব্যবসা খোলা যাবে, এজন্য তার চোখ উজ্জ্বল হয়েছে এখানে। তো সে একটা মিথ্যা কথা বলে, শিকারীর প্রশ্নে মিথ্যা কথা বলে যে এ ধারের লোকদের মধ্যে খোদা তাআলার আলোর অভাব। আমরা দেখব মজিদ কয়েকটা মিথ্যা বলেছে, কয়েকবার মিথ্যা বলেছে এই উপন্যাসে। তো এই পর্যায়ে শিকারীকে বলছে যে এই এলাকার মানুষের মাঝে যে খোদা তাআলার আলোর অভাব, ধর্মের জ্ঞান নেই, তাই ধর্মীয় জ্ঞান দানের জন্য সে এখানে এসেছে। মিথ্যা কথা। একদিন শ্রাবণের শেষাশেষি নিরাগ পড়েছে, একদিন শ্রাবণের শেষে নিরাগ পড়েছে। এটা যদি ভুল কথা, নিরাগটা আসলে ভাদ্র মাসের শেষে পড়ে। জ্ঞানমূলক প্রশ্ন হয় নিরাগ পড়া কি, বা এর অর্থ কি? বাতাসহীন গুমট আবহাওয়াকে নিরাগ পড়া বলা হয়। তো এই সময়ে মানুষ মাছ মারতে বের হয়। তো আমরা দেখব তাহের কাদের এরাও মাছ মারতে বের হয়েছে। এমনই দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বেরোয় মাছ মারার জন্য, দুজন দুজন করে, সঙ্গে কোচ জুতি। কোচ বলতে তোমরা বুঝতে পারছো এটা কোচ। আর একটা কথা মনে রেখো, তাহের মাছ ধরছিল, মাছ মারছিল কোচ দিয়ে, আর কাদের ও ছিল নৌকা চালাচ্ছিল। তাহের সামনে, কাদের পেছনে, তাহের কাদের মনে রেখো। তো অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়। কেন? কারণ যদি শব্দ করে তাহলে মাছ পালিয়ে যাবে, এ কারণে তারা অতি সাবধানে নৌকা চালায়। এবং বিস্তৃত ধান ক্ষেতের এক প্রান্তে তাহের কাদেরও আছে। তাহের দাঁড়িয়ে সামনে মাছ মারছে, চোখে তার শিকারীর একাগ্রতা। একটা হলো বার্ডস আই ভিউ, ভাষা দৃষ্টি, কমন দৃষ্টি, আর একটা হলো বিশেষ দৃষ্টি, বিশেষভাবে দেখছে মাছ কোথায় এটা খুঁজে দেখছে। এই জন্য সূচের সূক্ষ্ম দৃষ্টি, মূলত একাগ্রতা বলতে বোঝাচ্ছে সূক্ষ্ম দৃষ্টি। সে ইঙ্গিত দিচ্ছে যে এরকম, এদিকে যাও, এদিকে যাও, এরকম ইঙ্গিত দিচ্ছে আঙ্গুলের ইশারায়। তারপরে হঠাৎ করে বিদ্যুৎ চমকের মতো সে কালো দেহের, সে কালো মানুষ দেখতে পাচ্ছি আমরা, ঊর্ধ্বাংশ কেঁপে উঠলো। তার মানে শরীরের ঊর্ধ্বাংশ বলতে এটুকু, তীরের মতো বেরিয়ে গেল একটা কোচ, এরকম ভাবে নিক্ষেপ করেছে। সঝাক মানে হলো কোচটা পানিতে নিক্ষেপের শব্দ। সঝাক বলতে কোচ পানিতে নিক্ষেপের যে শব্দ, সেটাকে বলা হয়েছে। একটা পর্যায়ে তারা মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে, নৌকা চালাতে চালাতে, মাছ মারতে মারতে। এবং সেখানে এসে দেখে মতিগঞ্জের সড়কের উপরেই একটা লোক আকাশের পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মুখে দাড়ি, কগাছি, অল্প দাড়ি, এবং চোখ নিমিলিত, চোখ বুজে আছে। কাদের এবং তাহের অবাক হয়ে তাকে দেখে এবং মোনাজাত শেষ করে তারপরে উত্তর দিকে হাঁটতে থাকে। উত্তর দিকে খানিকটা এগিয়ে মহব্বতনগর গ্রাম, এমসিকিউ হয়। আমরা দেখলাম মহব্বতনগর গ্রাম, এর আগে দেখেছি মতিগঞ্জের সড়ক। তো মতিগঞ্জের সড়ক থেকে উত্তর দিকে মহব্বতনগর গ্রাম মনে রেখো। আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহের কাদের বাড়ি কোথায়? মহব্বতনগর গ্রামে। খুবই ভালো প্রশ্ন, দেখে রেখো। অপরাহ্নে বিকেলে তারা বাসায় যখন ফিরলো, তখন দেখলো খালেক ব্যাপারীর ঘরে একটা জটলা। খালেক ব্যাপারীর চরিত্র পেলাম আমরা, যে সমাজের প্রধান ব্যক্তি বলা যায়, মোড়ল তাকে বলা হয়, প্রধান ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি। তার বাড়িতে আশ্রয় নিয়েছে মজিদ। রোগা লোক মজিদ, বয়সের ধার, মানুষের চেহারায় বয়সের ছাপ পড়ে।
তো বয়সের ধারে চোয়াল উজ্জ্বল, তার মানে তার চাপা ভাঙা, চেহারায় ছাপ পড়ে গেছে, বলে এভাবেই তাদেরকে এসে তিরস্কার করছে। এভাবেই মজিদের প্রবেশ হলো মোহাম্মদনগর গ্রামে, এরকম নাটকীয় ভাবে। বলছে প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী। লেখক ব্যঙ্গ করছে ওই সহজ সরল মানুষগুলোকে, যে তারা এতেই খুশি হয়েছে, এরকম করে না হলে তাকে গ্রহণ করতো না। এমসিকিউ, তার প্রবেশটা নাটকীয় ছিল এবং এটা চমকপ্রদ ছিল। শীর্ণ লোকটা চিৎকার করে গালাগাল করে, গালাগাল বলতে এখানে তিরস্কার করে, বলে আপনারা জাহেল, বেএলেম, জাহেল মানে মূর্খ, বেএলেম মানে এলেম নাই, বে উপসর্গ, তো বলেছে বেএলেম, আনপারো, আপনাদের লেখাপড়া নাই, জ্ঞান নেই, মুদাসসির পীরের মাজারকে আপনারা এমন করে ফেলে রাখছেন, তাকে গালাগাল দিচ্ছে। খালেদ ব্যাপারী ও মাতব্বর রেহান আলী ছিল। এটা একটা প্রশ্ন যে মাতব্বর কেন, আসলে মাতব্বর কে? তাহলে মাতব্বর শব্দের অর্থ মোড়ল সর্দার হয় বটে, তবে এর একটা অর্থ গণ্যমান্য ব্যক্তি। আমাদের সমাজে একাধিক, গ্রামীণ বাস্তবতায় দেখবে একাধিক গণ্যমান্য ব্যক্তি থাকে। আমাদের গ্রামের বাস্তবতা দেখবে, যেমন আমাদের গ্রামে একাধিক গণ্যমান্য ব্যক্তি আছে, একটা সমাজে থাকে। তো রেহান আলী এরকম একজন মাতব্বর বা গণ্যমান্য ব্যক্তি হিসেবে আমরা নিচ্ছি, তবে খালেদ ব্যাপারেই মুখ্য ভূমিকা রাখবে, এটা আমরা দেখব। এখানে কালু মতি এরাও ছিল। নবাগত লোকটি অর্থাৎ মজিদের চোখে কোটারাগত, চোখ গর্তের মধ্যে, যে মূলত চিকন মানুষ, শুকনা, তো কোটারাগত চোখে আগুন, চোখে রাগ, আগুন বলতে রাগের ছাপ, রেগে গেছে যে আপনারা জাহেল, মূর্খ, আপনারা এগুলো কিছু জানেন না, একটা মানে পরিচর্যা করেননি। গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশঝাড়, সেখানে একটা পুকুর, পুকুরের পাশে একটা বাগান, সেখানে একটা প্রাচীন কবর। লোকেরা কি করে জানবে যে এটা একটা মুদাসসির পীরের মাজার? মুদাসসির অর্থ যেটা অজ্ঞাত, অজানা, নামটাও কৌশলে দিয়েছে, অজ্ঞাত, অজানা, সভায় অশীতিপর। অশীতি বলতে 80 বছর বয়স হয়েছে এমন। তো জ্ঞানমূলক হয়, অশীতিপর বৃদ্ধ কে? বলে সোলেমনের বাপ, নাম বলা হয়নি, বলে হাঁপানির রোগী কে? সোলেমনের বাপ। মনে রেখো, দুইটা প্রশ্ন হয়। সে লজ্জায় মাথা নত করে থাকে, বলে আমি ছিলাম গারো পাহাড়ে, ওই সভায়, ওই জমায়েতের মাঝে বলছে আমি ছিলাম গারো পাহাড়ে, মধুপুর গড় থেকে 3 দিনের পথ। ইম্পর্টেন্ট, মধুপুর গড় থেকে কয় দিনের পথ? বলে 3 দিনের পথ। আর গারো পাহাড় আমরা বলেছি ময়মনসিংহ, শেরপুর, ওই এলাকাগুলোতে। আর ওখান থেকে ও ছিল কোথায়? গারো পাহাড়ে। মধুপুর গড় থেকে, এটা মধুপুর গড়, গাজীপুর, এই এলাকাগুলো দেখতে পাচ্ছ, এদিকে শেষ পর্যন্ত জামালপুর, এতটুকু। তো এখান থেকে সে গারো পাহাড়ে ছিল। বলে যে সেখানে, আবারও মিথ্যা কথা বলছে, বলছে যে সেখানে সে সুখে শান্তিতেই ছিল, একেবারে মিথ্যা কথা। কিন্তু সেখানকার মানুষরা অশিক্ষিত, বর্বর। কিন্তু বর্বর হলে কি হবে? দিল, তাদের হৃদয় সাচ্চা, খাঁটি, তাদের হৃদয়ে কোনো কলঙ্ক নেই, কালিমা নেই, পাপ নেই, তারা খুবই ভালো মানুষ। বলে যে কিন্তু একদিন সে স্বপ্ন দেখে, এটাও মিথ্যা কথা, সে স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূরে। উনি একদিন স্বপ্নে ডাকি বললেন, এ বাক্যে উনি বলতে ওই মুদাসসির পীরের কথা বলা হয়েছে। তো উনি আর কথা বলেননি, আর নির্দেশ মতোই তিনি এখানে এসেছেন বলে তিনি দাবি করছেন। সে বলে কান্না শুরু করে, তার চোখে জল প্রবাহিত হয়। মজিদ ভালো অভিনেতা, আমরা বারবার এই প্রসঙ্গটা দেখব। আমরা ভালো মন্দ যে কাজই করি না কেন এর প্রতিদান পাবো, আর আমাদের পাপ অবশ্যই আমাদের এর মূল্য আমাদের বহন করতে হবে। মজিদকেও এর মূল্য বহন করতে হয়েছে, আমরা দেখব একটা পর্যায়ে। গ্রামের লোকের অবস্থা ভালো হচ্ছে, তাদের আর্থিক উন্নতি হচ্ছে, তবে তারা ধর্মকর্ম করে না। মোহাম্মদপুর গ্রামবাসী এরা, ক্ষুধার দিকে তাদের নজর কম, তারা ধর্মকর্মের দিকে মনোযোগী না, এরকম। তো একদিন মজিদ এটা ভাবে যে দুনিয়ায় সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচার জন্য
যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক ইম্পর্টেন্ট। দুনিয়ায় সচ্ছলভাবে মজিদ এটাকে একটা খেলার সাথে তুলনা করেছে, দাবা খেলা, হয় হিরো হবে না হয় জিরো হবে। এবং সে এই এলাকায় এসে একটা মিথ্যার আশ্রয়ে একটা সাম্রাজ্য গড়েছে। এটা একটা মানে জুয়া খেলার মতো, এই জন্য সেটাকে খেলার সাথে তুলনা করছে, ভয়ঙ্কর খেলা, সাংঘাতিক খেলা। মনে রেখো। বলে মনে সন্দেহ ছিল, ভয়ও ছিল, এবং হাঁপানি রোগগ্রস্ত অশীতিপর বৃদ্ধের চোখে সে লজ্জা ছাড়া কিছু দেখেনি। তাদেরকে ব্যবহার করতে পেরেছে এবং সে সফল হচ্ছে। আমরা বলবো জঙ্গল সাফ হয়ে গেল, সেই বাগানের যে জঙ্গল সেগুলো সাফ হয়ে গেল, এবং ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সে কবর। তুলনা দিচ্ছে মাজারকে মাছের পিঠের মতো, মাছের পিঠ যেমন এরকম থাকে এরকম তুলনা দিচ্ছে লেখক। একটা পর্যায়ে সেখানে লোকজন আসতে লাগলো, তাদের মর্মন্তুদ কান্না, অশ্রুসজল কৃতজ্ঞতা এগুলো দেখবে, এবং আধুলি সাচ্চা টাকা, আসল টাকা, খাঁটি টাকা এবং নকল টাকা মাজারে মানুষ দিতে লাগলো। এগুলো দেখে রেখো। ক্রমে ক্রমে মসজিদের ঘর বাড়ি হলো, বাহির ঘর, অন্দর ঘর, এরকম জমি হলো, গৃহস্থালী হলো। এরকম ভাবে তার আর্থিক উন্নতি হচ্ছে এবং মাছের পিঠের মতো শালু কাপড় আবৃত নশ্বর জীবনের প্রত্যেকটির পাশে সে জীবন পদে পদে এগিয়ে চলল। হয়তো সামনের দিকে, হয়তো কোথাও নয়, সে কথা ভেবে দেখার লোক সে নয়। এরকম সে বতর দিনে মগরা মগরা ধান, মনে রেখো, বতর দিনে মসজিদের মগরা মগরা ধান আসে। মগরা মগরা গোলা ভরা ধান হয়, তবে ওর ছিল মগরা মগরা ধান। একটা প্রশ্ন হয়, মজিদ কিভাবে মোহাম্মদনগর গ্রামে শিকড় গেড়েছিল? দিনাজপুর বোর্ডে এসেছিল, 16-17 2 বছর এসেছে পরপর, দেখে নিও। এভাবেই সে মূলত তার সাম্রাজ্য গড়েছিল, সেখানে তার প্রভাব গড়েছিল। সেই প্রসঙ্গটা একটু দেখে রেখো। একটা পর্যায়ে সে ভাবে যে তারও যে বাঁচার অধিকার আছে। এটা লাল সালুকে বলা হয় অস্তিত্ববাদী উপন্যাস। তার 3টা উপন্যাসই এই অস্তিত্ববাদী ধারারই লেখা। তার বাঁচার অধিকার আছে। অস্তিত্ববাদী উপন্যাসের মূল কথা হলো মানুষ প্রথমত নিজে বাঁচবে, আমাকে বাঁচতে হবে। বাঁচার জন্য প্রয়োজনে তুমি শূকরের মাংস খেতে পারো, তবে যখন তুমি প্রাণ ফিরে পাবে তখন তুমি ভালো হয়ে যাবে, তখন আর খাবে না। এই হচ্ছে নিয়ম। তো তার বাঁচার অধিকার আছে। বাঁচার জন্য সে যে পন্থা অবলম্বন করেছে সেটা ঠিক আছে, তবে এরপরে যেটা করবে সেটা খারাপ। আমরা দেখবো একটা পর্যায়ে সে মানুষের জন্য ক্ষতিকারক হিসেবে আবির্ভূত হবে। মজিদ ভাবে খোদার বান্দা সে, নির্বোধ এবং জীবনের জন্য অন্ধ। তার ভুল ভ্রান্তি তিনি মাফ করবেন, মানে সৃষ্টিকর্তা মাফ করে দেবে। তার করুণা অপার সীমাহীন। তার সে চিন্তা করছে। একদিন মজিদ বিয়েও করে। অনেকদিন ধরেই আলিঝালি একটা চওড়া বেওয়া মেয়েকে চওড়া মেয়ে, বেওয়া মানে বিধবা, বেওয়া অর্থ বিধবা, মেয়েকে সে দেখছিল। শেষে সেই মেয়ে লোকটি বিবি হয়ে তার ঘরে এলো। নাম তার রহিমা। খুবই গুরুত্বপূর্ণ, মসজিদের বড় বউয়ের নাম রহিমা। সত্যি সে লম্বা চওড়া মানুষ, হাড় চওড়া মানে মোটা হাড়ের অধিকারী এবং মাংসল দেহ, স্বাস্থ্য ভালো। এরকম শীঘ্র দেখা গেল তার শক্তিও কম নয়। যখন সে হাঁটে মাটিতে আওয়াজ হয়, কথা বলে যখন মাঠ থেকে শোনা যায় তার গলা, তার উচ্চ কণ্ঠে কথা বলে। তবে তার শক্তি, তার চওড়া দেহ বাইরের খোলস মাত্র। আসলে সে ঠান্ডা ভীতু মানুষ। খুবই গুরুত্বপূর্ণ। রহিমা চরিত্রের বৈশিষ্ট্যগুলো দেখবে। রহিমা চরিত্রের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে দেখবে। 10 কথায় রা নেই, প্রতিবাদ নেই, কোনো মানে প্রতিক্রিয়া নেই, রক্তে রাগ নেই। মসজিদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা ও ভয়। মসজিদের প্রতি তার ভয় আছে, শ্রদ্ধা আছে, সম্মান আছে। শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারকে দেখে। এটাই তার মূল কারণ, মসজিদের ভক্তির মূল কারণ। মসজিদ বলে অমন করে হাঁটতি নাই বিবি, মাটিয়ে গুসা করে তাকে নিজের পথে আনার চেষ্টা করছে, তাকে তার বৈশিষ্ট্যে মসজিদের পছন্দ মতো চালানোর চেষ্টা করছে।
এই মাটিতেই তো একদিন ফিরে যাইবা। থেমে আমার বলে, মাটিতে কষ্ট দেওয়ান গুনাহ, মাটিকে কষ্ট দিলে পাপ হয়, গুনাহ হয়। তো এই কথা সে শুনেছে। মজিদ তাকে মোটিভেট করার চেষ্টা করছে, তাকে ধর্মের পথে বা তার আদর্শ যেমন সেই পথে চালানোর চেষ্টা করছে। আবার মধুরভাবে হেসে বলে, অমন করে হাঁটিও না বিবি, কবরে আজাব হইবে, কবরে আজাব হবে, তুমি এত জোরে জোরে হাঁটবে না। তো মজিদ সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, তার তেলাওয়াতে হাসনা হেনার মিষ্টি গন্ধ ছড়ায়, মনে রেখো। তো রহিমা কাজ করতে করতে সেটা শোনে, মনোযোগ দিয়ে শোনে, সে খোদাকে ভয় পায়। সে বলতে এখানে রহিমা, সে খোদাকে ভয় পায়, রহিমা খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, স্বামী মজিদকে ভয় পায়। ভয়ের জগতে রহিমা বন্দী। এ কারণেই দেখব যে সে মসজিদের প্রতি একটা আলাদা দৃষ্টি নিয়ে থাকে, তার প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ। গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ, খুবই গুরুত্বপূর্ণ, বারবার এসেছে, বারবার আসে, দেখে নিও। মূলত রহিমা মসজিদের স্ত্রী, তার অনুগত এবং বাধ্য, মসজিদের ভয়ে সে ভীত এবং সে ধর্মভীরু। আর এই কারণে দেখব সে আকারে আকৃতিতে মোটাসোটা বড় হলেও সে খুবই ধর্মভীরু। আর এই কারণেই মসজিদের ভয়ে ভীত থাকে। সেই বাস্তবতায় মসজিদ এবং গ্রামবাসীর সাথে একটা তুলনা করছেন লেখক, যেন গ্রামের লোকেরা, গ্রামবাসী যেন রহিমার মতোই, রহিমা যেমন মসজিদকে ভয় পাচ্ছে, গ্রামবাসীও খালেক ব্যাপারী, এমনকি গ্রামের সকল মানুষই মসজিদকে দেখে ভয় পাচ্ছে। আকৃতিতে তারা বড়, গাট্টা গোট্টা বড়, কিন্তু তারা মসজিদকে ভয় পাচ্ছে। এই প্রসঙ্গটাই লেখক এখানে তুলে ধরেছেন। অর্থাৎ আকৃতিতে বড় হলেও তারা মসজিদকে ভয় পাচ্ছে, মাজারকে ভয় পাচ্ছে, সৃষ্টিকর্তার ভয় তাদের দিলে এসেছে, তারা প্রতিবাদ করতে পারছে না। সেই প্রসঙ্গগুলো এখানে দেখানো হয়েছে। তাগড়া তাগড়া দেহ, বড় বড় স্বাস্থ্যবান দেহ এদের, শুধু জমি আর ধান চেনে এবং তারা প্রচুর পরিশ্রম করতে জানে। খোদার কথা নেই, ধর্মকর্ম নেই, নামাজ কালাম পড়ে না, স্মরণ করিয়ে দিলে আছে, না হলে ভুল মেরে থাকে, না হলে ধর্মকর্ম করে না, নামাজ কালাম পড়ে না। বলে মানুষরা পরিশ্রম করে, জমি সে সম্মান দেয়, প্রচুর পরিশ্রম করে এবং ভালো ফসল ফলাতে পারে তারা। তবে অনেক সময় এই জমি জাতি নিয়ে তারা মারামারিও করে, কাটাকাটি করে, রক্তপাত করে ফেলে। রুঠা জমি বলতে অনুর্বর জমি বা নিষ্ফলা জমি, যে জমিতে ফসল হয় না, এগুলোর প্রতি তারা অবহেলা করে না, তারা প্রচুর পরিশ্রম করে এবং তার প্রতিদান তারা পায়। এবং একটা পর্যায়ে দেখব জমির জন্য অক্লান্ত পরিশ্রমকে তারা ভয় নেই, তারা ভয় পায় না, প্রচুর পরিশ্রম করতে যায়। তারা ধর্মকর্ম করে না বটে, তবে ইসের ক্ষেত্রে জমিতে প্রচুর সময় দেয়। জমি তাদের প্রাণ, জমির জন্য তারা জীবন উৎসর্গ করে। রাত নেই দিন নেই, হাল দেয়, জমি চাষ করে, তারপর চারা বীজ ছাড়ায়, এগুলো কিন্তু খোদাকে স্মরণ করে না। সেই বাস্তবতায় দেখব মজিদ তাদেরকে ধর্মের পথে আনার চেষ্টা করবে, তাদের ধর্মের বিশ্বাস জাগ্রত করার চেষ্টা করবে। সামান্য ছুতায় যারা প্রতিবেশীর মাথায় দা বসাতে দ্বিধা করে না, তারাই তাদের হৃদয় এতটা কঠিন, তবে তারাও একটা পর্যায়ে শঙ্কিত হয়ে ওঠে যদি তাদের কচি ধান ক্ষতিগ্রস্ত হয় বা শিলা বৃষ্টির কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে। তো এরকম এত শ্রম, এত কষ্ট, তবু ভাগ্যের ঠিক ঠিকানা নেই। কোষ বিদ্ধ হয়ে নিহত হয়েছিল সমীর উদ্দিন, মনে রেখো, কোষ বিদ্ধ হয়ে নিহত হয়েছিল সমীর উদ্দিন। তার রক্তাপ্লুত দেহের প্রতি পানে দিকে চেয়ে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হতে পারে। তারা অপরকে মেরে খুশি হয়, উল্লাস করে, মানবের মতো না, দানবীয় উল্লাস। কিন্তু এখন তারা পাথর হয়ে যায়। পাথর হয় কখন? যদি তাদের ফসল নষ্ট হয়ে যায় তখন। বলে যে দ্বিতীয়ার চাঁদের মতো কাস্তে, চাঁদ বুঝতে পারছো, ছোট চাঁদ
2 দিনের চাঁদ চাঁদের মতো কাস্তে নিয়ে মানে মজুররা ধান কাটে, ছোট কাঁচির আকৃতি যেমন এরকম। বলে রহিমার শরীরে তো এদেরই রক্ত, আর তার মতোই এরা তাগড়া, গাট্টা গোট্টা, প্রশস্ত। রহিমার চোখে ভয় দেখেছে মজিদ, এরা কি ভয় পাবে না? আমরা দেখব যে মজিদকে এরা ভয় পাবে, তবে সেই চেষ্টাই সে মজিদ করবে। সেন দৃষ্টিতে অবশ্য মজিদ চেয়েছে দেখে তাদের ধান কাটা। সেন দৃষ্টি মানে বাজ পাখির মতো দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি এরকম। হাসি তাদের প্রাণ, এ কথা মজিদের ভালো লাগে না। তারা এত হাসে কেন? তারা কাঁদবে, খোদার কথা শুনে কাঁদবে, এটা তাদের ভালো লাগে, কিন্তু এই হাসবে এটা ভালো লাগে না। ঝালর ওয়ালা শালু কাপড়ে আবৃত মাজারটিকে তাদের হাসি আর গীত, গীত মানে গান, তারা প্রাণ খুলে হাসে আর গান গায় আর কাজ করে, ধর্মকর্ম করে না। বলে এই আবৃত মাজারটিকে তাদের হাসি আর গীত গান অবজ্ঞা করে, যেন অবজ্ঞা করছে। মনে রেখো। জমায়েতকে মজিদ বলে খুদাই রিজিক দেনেওয়ালা, সৃষ্টিকর্তা রিজিক দেয়, আমাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করে। মজিদ বলে মাঠ ভরা ধান দেখে যাদের মনে মাটির প্রতি পূজার ভাব জাগে তারা ভূত পূজারী, তারা মূর্তি পূজক, তারা মূর্তির পূজা করছে। মূর্তি পূজারীরা যেমন কোন একটা মূর্তিকে পূজা করে, তো জমিও একটা মূর্তি তোমাদের কাছে, তুমি তার পূজা করছো, বলে তারা গুনাহগার। জমায়েতে সবাই কেউ প্রতিবাদ করে না, তারা হেট হয়ে থাকে, মাথা নত করে থাকে। বতর দিন আসে, মসজিদের জমি জোত বাড়ে, সঙ্গে সঙ্গে সম্মানও বাড়ে, এভাবে সে প্রতিপত্তিশালী হচ্ছে। জীবনটাকে একটা সাইকেলের সাথে তুলনা করা হয়, এখানে ব্যালেন্স রাখতে হয়। ব্যালেন্স ছাড়া যখন তুমি ইচ্ছা মতো চলবে তখনই সংকট সৃষ্টি হবে। মসজিদের জীবনে এরকমই হয়েছিল, সে একটা পর্যায়ে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। গায়ের মাতব্বর ওর কথা ছাড়া কথা কয় না। ওর বলতে এখানে মজিদ সলা পরামর্শ, আদেশ, উপদেশ, নসিহতের জন্য তার কাছেই আসে এবং চির নীরব শালু কাপড়ে আবৃত মাজারের মুখপাত্র হিসেবে তার কথা সাগ্রহে শোনে, আগ্রহ সহকারে শোনে। মাজারের মুখপাত্র তাহলে মজিদ, খরা পড়লে তার কাছে আসে দোয়া নেওয়ার জন্য, খতম করার জন্য। খতম বলতে কোরআন হেফজ করা, মানে কোরআন খতম করা, শেষ করে দোয়া করতে হয়। মজিদ 7 ছেলের বাপ, ইম্পর্টেন্ট। 7 ছেলের বাপকে বলে দুদু মিয়া, 7 ছেলের বাপ দুদু মিয়া। কলমা জানো মিয়া কে কাকে বলেছে? মজিদ বলেছে দুদু মিয়াকে। প্রশ্ন করেছে কলমা জানো মিয়া 7 ছেলের বাপ হয়ে গেছে, কিন্তু আমরা দেখবো সে কালেমা জানে না। সে ঘাড় গুজে, আধ পাকা মাথা চুলকায় এবং মুখে লজ্জার হাসি, লজ্জা পাচ্ছে, সে পারে না। তার মানে আমরা যখন পড়া ধরি, যদি কেউ পারে সে তো বলে দেয়, না পারলে মাথা চুলকায় এরকম। তো ও পারে না মূলত। তো মজিদ বলে হাসিও না মিয়া। 7 ছেলের এক ছেলের সঙ্গে এসেছিল, সে বাপের অবস্থা দেখে খিলখিল করে হাসে, তারও কমন পড়ে নাই। তো বাপের মাথা নত করে থাকার ভঙ্গিটা গাধার ভঙ্গি, মনে রেখো, গাধার ভঙ্গির মতো মনে হয়েছিল। সে বলে আমি গরিব মূর্খ মানুষ, খুবই ইম্পর্টেন্ট উক্তি, আমি গরিব মূর্খ মানুষ। উক্তিটি কার? দুদু মিয়ার, ইম্পর্টেন্ট। তো খালেক ব্যাপারে ধুমকে ওঠে, কলমা জানোস না বেটা? খালেক ব্যাপারে একটা মক্তব দিয়েছিল, ইম্পর্টেন্ট। খালেক ব্যাপারে একটা মক্তব দিয়েছিল এবং এই মানে যতগুলো ছাত্র এসেছে, যতগুলো মানে যারা মক্তবে আসে, তার সেটা পড়া দেখে, তাদের পড়া দেখে মজিদের শৈশবের স্মৃতি মনে পড়ে যে এককালে সেও তার জন্মস্থান অর্থাৎ নোয়াখালীতে একদা মক্তবে এরকম করে সে আমসিপারা পড়তো, এভাবেই সে আমসিপারা পড়তো। সে মজিদ আদেশ দেয় ব্যাপারীর মক্তবে তুমি কলমা শিখবা, বলে তুমি ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে। খুব ইম্পর্টেন্ট। গরিব মানুষ খাইবার পাই না, খুব ইম্পর্টেন্ট উক্তি, দেখে রেখো। গরিব মানুষ খাইবার পাই না, বলে যে লোকটার মাথায় যেন ছিট, মাথায় সমস্যা আছে। যেখানে সেখানে কারণে অকারণে খেতে না পাওয়ার কথাটি শোনানো অভ্যাস কার? ওই দুদু মিয়ার। বলে ও কি করে এরকম করে কথা বলতে পারে, এরকম এরকম বলছে। বলে সে রাতে দোয়া দরুদ সেরে মাজার ঘর থেকে বেরিয়ে যখন আসলো, তখন মানে এগুলো দেখে নিও, যাও, দরকার নেই। তো মসজিদ একটা
শক্তি বোধ করে অন্তরে, মহব্বতনগর গ্রামে সে শক্তির শিকড় গেড়েছে, আর সে শক্তি শাখা প্রশাখা মেলে সারা গ্রামকে আচ্ছন্ন করে লোকদের জীবনকে জড়িয়ে ধরেছে প্রবল ভাবে, সবল ভাবে, বলের সাথে। বলে খালেক ব্যাপারে আছে বটে, কিন্তু তার শক্তিতে আর মজিদের শক্তিতে প্রভেদ আছে। আজ এই লোকদেরই খালেক ব্যাপারী চাবুক মারুক, তাকে বিচার করুক, শাসন করুক, তাকে মারুক, প্রতিপত্তির ভয়ে হয়তো কোনো প্রতিবাদ করবে না, কিন্তু অন্তরে ঘনি উঠবে দেশ প্রতিহিংসার আগুন। খুবই গুরুত্বপূর্ণ বাক্য। মজিদের শক্তি উপর থেকে আসে, আসে ওই শালু কাপড়ে আবৃত মাজার থেকে। মাজারটি তার শক্তির মূল। মজিদের শক্তি উপর থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে এবং মাজার থেকে আসে। এ কারণেই এই ধর্মীয় প্রতিপত্তির কারণে তাকে কেউ প্রতিবাদ করে না, তাকে কেউ প্রতিবাদ করছে না। মাজারটি তার শক্তির মূল। ইম্পর্টেন্ট, দেখে নিও। মজিদের সে শক্তি প্রতিফলিত হয় রহিমার উপর। তো রহিমাকে যখন সে বিয়ে করেছে, তখন এই রহিমা বড় হয়ে গেছে, তার আচরণে পরিবর্তন এসেছে। তো এই জন্য আমরা দেখবো রহিমার এখন তারা চেনে না, গ্রামের মহিলারা রহিমার কাছে এসে ধন্না দেয়, কিন্তু তার ফ্রেন্ড রিকোয়েস্ট এখন অ্যাকসেপ্ট করে না, তাদের সাথে মেশে না, একটু নিজেকে মানে গ্রাভিটি বজায় রেখে কথা বলে। এরকম বাইরে মাজার যেমন রহস্যময় তাদের কাছে, মসজিদও তেমনই রহস্যময় গ্রামবাসীর কাছে। মসজিদ ধরা ছোঁয়ার বাইরে, যোগসূত্র রহিমা, খুবই ভালো বাক্য। মসজিদের ছোঁয়া পাওয়া যায় না, মসজিদকে পাওয়া যায় না, সে তো প্রেসিডেন্ট। আর মূলত মসজিদের বউ রহিমা ওকেই পায়, ওর সাথে কথা বলে, সুখ দুঃখের কথাগুলো বলে। মসজিদ রহিমা অনেক সময় তার দুঃখের কথাগুলো বলে, মানে মাজারের কাছে গিয়ে তার আবেদন নিবেদন পেশ করে, এবং কখনো কখনো অতি সংগোপনে একটা আর্জি জানায়। তার সন্তান নেই, রহিমাদের কোনো সন্তান নেই, রহিমা মজিদের সন্তান শূন্য পোলটি খা খা করে। তিনি বলতে মাজারের ওই বুজুর্গ মুদাসসির পীর যেন একটা সন্তান দেন, এবং সে সন্তান কামনা করে। একটা সময়ে রহিমাও কেঁপে ওঠে, আর কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। কোনোদিন রহিমা সারা মানব জাতির জন্য দোয়া করে। ও পাড়ার সুনুর বাপ, মনে রেখো, মরণ রোগে যন্ত্রণা পাচ্ছে সুনুর বাপ, এবং যারা মাছ মারতে যায় নদীতে তাদের জন্য দোয়া করে, সকলের জন্য দোয়া করে। অনেক সময় অদ্ভুত আর্জি নিয়ে আসে মেয়ে লোকেরা, যেমন আসে ধান ভানুনি। খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলক হয়। ধান ভানুনি কে? হাসুনের মা। ধান ভানুনি হাসুনের মা, সেই তাহের কাদেরের বোন হাসুনের মা। ইম্পর্টেন্ট। তো সে একটা অদ্ভুত আর্জি জানায়, ওনারে কইবেন, মসজিদকে বলবেন আমার যেন মওত হয়, সে দোয়া করে দেবে যেন সে মৃত্যুবরণ করতে পারে। এরকম অদ্ভুত আর্জি নেয়। বলে কেন গো বিটি? বলে কেন? বলে জ্বালার সহ্য হয় না বুবু, আল্লাহ যেন আমারে সত্তর দুনিয়া থেকে লইয়া যায়, আমার যেন তুলে নেয়, আমার আর ভালো লাগে না। বলে তোমার হাসুনির কি হইব? তার একটা সন্তান আছে হাসুনি। বলে তুমি নিবা, তোমার হাতে দিয়ে আমি মুক্তি পাবো। বুড়া বুড়ি বলে আবার একটা আর্জি জানায়, বলে ওনারে কইবেন বুড়া বুড়ি, তাহের কাদেরের বাবা, তাহের কাদেরের মা, বুড়া বুড়ি দুইজনের যেন দুনিয়ার থান লইয়া যায়, বলে ওদের দুইজনের জন্য মেরে ফেলে, ওদের দুইজনকে যেন তুলে নিয়ে যায়। বুড়ো বাপ তার ঢ্যাঙ্গা দীর্ঘ মানুষ, মা ছোটখাটো কোকড়ানো, কিন্তু দুইজনের মুখে বিষ, দুইজনই প্রচুর গালিগালাজ করে, ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকে। এরকম প্রচুর মারামারি করে। বলে যে মানে গালাগালি করে, শুনে তার কান লাল হয়ে যায় লজ্জায়। এখানে একটা কথা ছিল যে আল্লাহ সাক্ষী, ওগুলো তোর জন্মের না, একটা কথা বলে, সে কথা কেটে দেওয়া হয়েছে তোমাদের। তো তাহের কাদের আর ছোট ভাই রতন, মনে রেখো, ছোট ভাইয়ের নাম ছিল রতন, তাহের কাদেরের ছোট ভাইয়ের নাম রতন। তাদের স্বার্থের ঘোরে তাদের বুদ্ধি বিবেচনা ঢাকা, এ কারণে তারা বাবার পক্ষ নেয়। আর ছেলেরা বাবার পক্ষ নিয়ে বলে ঠ্যাঙ্গা বেটি রে ঠ্যাঙ্গা, তার মানে মাকে মারতে বলে বাবা, কারণ এখানে স্বার্থের ঘোর, বাবার পক্ষ নেয় তারা। অবশেষে তাহের জমি জোতের মায়া ছেড়ে বাপের হাত ধরে, কাদের বোঝায় থাক কইবার দাও, খোদায় তারা শাস্তি করব। জন্মের কথা ওই যে বলছে আল্লাহ সাক্ষী, এগুলো তোর জন্মের না। তোমাদের বইটা
মানে বাক্যটা তোমাদের বইতে নেই। এ কথা শুনে মায়ের উত্তর শুনে হাসুনির মায়ের কান লাল হয়ে ওঠে, পরে বুকে যন্ত্রণা হয়, এজন্য রহিমাকে এসে বলে দেয় কথাটা। হঠাৎ সমবেদনায় রহিমার চোখ ছলছল করে ওঠে, বলে তুমি দুঃখ করিও না, আমি কমুনে। মেয়েটাকে তার ভালোই লাগে। কাকে? হাসুনির মাকে। ইম্পর্টেন্ট, ভুল হয়। হাসুনির মাকে মজিদের ভালো লাগে। দুস্থা মেয়ে কে? হাসুনির মা। স্বামী মারা যাওয়ার পর বাপের বাড়িতে আছে, বাপের বাড়িতে বসে বসে খায়। সে একা না, তার হাসুনিও আছে, তবে ধান ভেনে ভেনে বলে মানে উপার্জন করে একটু একটু। শ্বশুর বাড়িতে যায় না, কারণ তার উপর অত্যাচার করে, তারা মানুষ না, মানুষের মতো আচরণ করে না এরকম। আর দ্বিতীয় বিয়েও করে না, কারণ দিল চায় না। মাঝে মাঝে যখন মন ভালো থাকে তখন তাহের খোশ মেজাজে বলে, শরীরে রং ধরছে কেন, তোর চেহারা তো ভালো হয়ে যাচ্ছে কেন রে, নিকা করবি নাকি, এরকম ইঙ্গিত করে। বুড়ি তার মা আমের আটির মতো মুখটা বাড়িয়ে বলে, খানকির বেটি, মানে গালি দিচ্ছে, গ্রামীণ ভাষা, বাস্তবতা বুঝবে, বলে এরকম মজা করে তারা। বলে নিকা করবি মাগি, নিকা করবি, গ্রামীণ স্ল্যাং এগুলো। কিন্তু কাকে করবে? ওই মানু, গ্রামের মানু আছে, তেল চকচকে পোলা, জোয়ান কালো, আফ্রিকানদের কাছে আফ্রিকানরাই আদর্শ পুরুষ, এরকম বুঝবে। গ্রামীণ বাস্তবতায় ওর কাছে ওটাই আদর্শ পুরুষ মনে হয়েছে। তেল চকচকে জোয়ান কালো পোলা মানু, ওকে পেলে সে বিয়ে করবে এরকম। তো পরদিন তাহেরের বাপকে মজিদ ডেকে পাঠায় এবং বলে, তোমার বিবি কি বলে? বলে সে কথা তো আপনারা সবাই জানেন। বলে আমি জানি কি কয়, তুমি কেমন জোয়ান মর্দ যে সে কথা বসে বসে শোনো। বলে যে বুড়ির দেমাগ খারাপ হয়েছে, আপনি যদি দোয়া পানি দেন তাহলে সে ভালো হয়ে যাবে। সেই বাস্তবতায় বলে যে হুজুর কোত্থেকে শুনলেন এ কথা? বলে যে তা দিয়ে তোমার দরকার নেই, কিন্তু এ কথা যেন কোনো কথা আমার অজানা থাকে না। এটা মিথ্যা কথা, সে কোনোভাবে জানে বটে, তবে তার অন্তরের শক্তিতে বিশ্বাস করে না তাহেরের বাবা। এই কারণেই আমরা দেখব যে মানে সে বিশ্বাস করছে না, তবে অন্তরের শক্তিতে মজিদ কথাটা জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। এটাই তাহেরের বাবার প্রতি মজিদের রাগের একটা অন্যতম কারণ। আমরা দেখব যে বইমাত্র ভাইয়ের সাথে যে একটা অপবাদ রটেছিল, সে কথা নিয়ে সে অনেক ভেবেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। সেই বাস্তবতায় তাকে মারে, হাসুনির মাকে মারে, কারণ হাসুনির মাই মজিদকে কথাটা বলে দিয়েছিল। সেই বাস্তবতায় মানে হাসুনির মাকে মারছে তাহের কাদেরের বাবা। আর আমরা দেখব যে এরপরে দেখব যে তাহেরের বাবাকে বিচারের মুখোমুখি করবে এবং তাকে শাস্তির ব্যবস্থা করবে। আজকে আমরা এখানেই শেষ করলাম। তোমরা মূল উপন্যাসটা পড়বে এবং লাল সালু উপন্যাসের প্রথম অংশ, যেটা চরিত্র চিত্রণ অংশ এবং সমাজ বাস্তবতা, এই অংশটা খুবই মনোযোগ দিয়ে পড়বে। লাল সালু উপন্যাসের সমাজ বাস্তবতা এবং চরিত্র চিত্রণ অংশটা খুবই মনোযোগ দিয়ে পড়বে। আর প্রতিটা দিন এমনভাবে কাজে লাগাবে যেন তোমার গন্তব্যের দিকে এক কদম হলেও অগ্রসর হতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থেকো। আগামী ক্লাসে দেখা হবে। আমরা 4টা ক্লাসে মানে উপন্যাসটা শেষ করব, 4টা লেকচারে। তোমরা অবশ্যই বইটা মনোযোগ দিয়ে পড়বে যেন সহজে ধরতে পারো, বুঝতে পারো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।